একটি গ্রামের প্রান্তে পাশাপাশি দুটি ঘর। একদিকে বড় বোন স্বপ্না, যার সংসার চলে অভাব আর সংগ্রামের সাথে লড়াই করে। অন্যদিকে তার ছোট বোন শম্পা, যার ঘরে টাকা পয়সার অভাব নেই। কিন্তু খরা আর তেলের সংকটে যখন গোটা গ্রাম তৃষ্ণায় কাতর, তখন এই দুই বোনের সম্পর্কের সমীকরণ বদলে যেতে থাকে। অহংকার আর লোভ যখন আপন মানুষকে পর করে দেয়, তখন প্রকৃতির বিচার কিভাবে নেমে আসে। চলুন দেখি এই দুই বোনের কাহিনী। ও মিনির বাপ, দেখেছ আমাদের ফসলের মাঠটা কেমন সবুজে লকলক করছে? সবাই যখন হাহাকার করছে জলের জন্য, আমরা তখন পাম্প চালিয়ে জলে মাঠ ভরিয়ে দিয়েছি। টাকা থাকলে সব সম্ভব। অন্যদেরও তো আমরা টাকার বিনিময়ে জল দিতে পারছি। দুদিক থেকেই লাভ। ঠিকই বলেছ শম্পা, টাকা থাকলে সব সম্ভব। তেলের কার্ডটা পেয়েছিলাম বলি না জমিতে জল দিতে পেরেছি। তেলের দাম বাড়লে আমাদের কি? আমাদের গোলায় ধান আছে, আলমারিতে টাকা আছে, আমরা রাজা। আর তোমার বোন স্বপ্নাদের অবস্থা দেখেছ? জমি ফেটে একদম কাঠ। সেদিন তো দেখলাম জমির ওপর বসে মাথায় হাত দিয়ে আফসোস করছে। আমার তো দেখি হাসি পাচ্ছিল। দেখো, আজ হয়তো উনুনে হাঁড়িই চলবে না, ওরা আমাদের বাড়িতে এলে প্রশ্রয় দেবে। ওসব গরিবদের কথা আর বলো না তো। কপালে না থাকলে কি আর জুটবে? আমি তোমার বউ ভাগ্যবতী বলে আমাদের সংসারটা উজ্জ্বল। আর আমার বোনটাকে দেখো, কুলোটা মেয়ে ছেলে। যার যেমন কপাল বলতে পারো। ওইসব হবুচন্দ্র আর গবুচন্দ্র দিয়ে কি আর সংসার হয় নাকি? চাষবাস ওদের দ্বারা সম্ভব নয়। সব কিছুর জন্যই তো টাকা থাকতে হয়। টাকা ছাড়া কি কাউকে ফসল ফলাতে দেখেছো কখনো? ওদের তো টাকা পয়সাই নেই। থাক, বাদ দাও তো। আমাদের সুখের সংসারে ওইসব অভাবীদের গরিবদের কথা বলার কোনো দরকার নেই। তুমি বরং বাজারে গিয়ে যা খেতে মন চায় তা নিয়ে এসো। আমি রান্না করে তোমার সামনে হাজির করছি। এবার কি হবে বলো তো? আকাশের দিকে চেয়ে দেখলে বুকটা একদম ফেটে যায়। চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ এলো, কিন্তু এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। মাঠের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমাদের সব চারা তো রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গো। কি করা যায় বলো তো? কোথাও থেকে একটু জলের ব্যবস্থা করো, নইলে যে এবার আমাদের না খেয়ে মরতে হবে। বৃষ্টি তো সৃষ্টিকর্তার হাতে স্বপ্না, কিন্তু মানুষের হাতে যা ছিল, সেই তেলের আগুন দাম আমাদের সব কিছু কেড়ে নিল। ডিজেল কিনতে পারছি না বলে পাম্প চালাতে পারছি না। নদী থেকে জল তুলে যে জমিতে দেব, সে উপায় কি আমাদের আছে? এক বালতি জল আনতে সময় লাগে 20 মিনিট। এভাবে কি আর ফসল ফলানো যায়? মাথা কাজ করছে না স্বপ্না, কি যে করব ভেবেই পাই না। শুনলাম সরকার থেকে নাকি তেলের কার্ড দিচ্ছে গো। তুমি না হয় একটা কার্ডের ব্যবস্থা করো, নইলে তো আমাদের না খেয়ে মরতে হবে। সাথে বাড়িগুলোও দখলদারিত্ব নিয়ে নেবে জমিদার মশাই। আমাদের ছোট বোন শম্পাকে দেখো, ওর ভাগ্যটা কত ভালো। ওদের কোনো অভাব নেই, অনেক টাকা পয়সা ওদের। তেলের দাম বাড়লেই কি আর না বাড়লেই কি, ওদের কিছুই যায় আসে না। হাজার হাজার টাকা দিয়ে তেল কিনে পাম্প চালিয়ে ওদের মাঠ সবুজ রাখে। দেখছো না ওদের ক্ষেতের ফসল কেমন লকলক করছে? আর আমাদের মাঠের দিকে তাকালে মনে হয় যেন মরুভূমি। এভাবে চললে কি আমাদের পেট চলবে? ঋণের দায়ে তো গ্রাম ছেড়ে পালাতে হবে গো। আমিও তাই শুনেছিলাম। মেম্বার সাহেবের সাথে কথা বললাম, সে জানালো প্রতি পিস কার্ডে 5,000 টাকা দিতে হবে। আমাদের কি 5,000 টাকা দিয়ে কার্ড কেনার সামর্থ্য আছে? 5,000 টাকা একবারে বের করতে পারলে তো তেল কিনে জমিতে সেচই দিতাম। তোমার ছোট বোন শম্পার অনেক টাকা, তাই ওদের কোনো অসুবিধে হচ্ছে না। জমিটা প্রাণ ছিল গো। এই ফসলটুকু না হলে মহাজনের টাকা দিব কি করে? আর আমাদের একরত্তি মেয়ে মাধবীর সামনে মুখ দেখাবো কি করে? ভেবেছিলাম এবার ফসল উঠলে মেয়েটার জন্য অনেক খাবার কিনে আনবো। বাবা বাবা, তুমি না বলেছিলে
এবার আমার জন্মদিনে নতুন লাল জামা কিনে দেবে। আর মা বলেছিল লুচি আর পায়েস বানাবেন। কাল তো আমার জন্মদিন, আমাদের বাড়িতে কি কিছু হবে না? হবে রে মা, হবে, সব হবে। সৃষ্টিকর্তা চাইলে নিশ্চয় কোনো পথ বের করে দেবেন। তুই কোনো চিন্তা করিস না মা। অনেক দিন হলো অনাবৃষ্টির কারণে ফসলের অবস্থা খুব খারাপ। শম্পার সাথে একবার কথা বলে দেখতে হবে। যদি ওদের কাছে কিছু ডিজেল পাওয়া যায় তবে ভালোই হবে। পরে না হয় ফসল তুলে তাদের টাকা পরিশোধ করব। দেবে কি না এটাই তো ভেবে পাচ্ছি না। তবু একবার বলে দেখি, যদি দেয় তবে তো ভালোই হবে। তা শিমুল ভাই, আপনি হঠাৎ এই কড়া রোদের মধ্যে এখানে এসেছেন কেন? আমি আগেই বলে দিচ্ছি, আপনি যদি কোনো কিছু চাওয়ার মতো লোভ করে এখানে এসে থাকেন তাহলে ভুল করেছেন। আমি আপনাকে কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারবো না। বর্তমানে আপনাদের কোনো কিছু দিয়ে সাহায্য করা মানে সেটা আর কখনো ফেরত পাবো না। তাই আমাদের থেকে কোনো কিছু আশা করবেন না। এমন কথা বলো না শম্পা, খুব বিপদে পড়ে তোমার দুয়ারে এসেছি। পাম্প চালানোর জন্য একটু ডিজেল দরকার ছিল। আমাদের সব ফসল পুড়ে যাচ্ছে। যদি কয়েক লিটার তেল দিতে। আমি এমনি নিতে আসিনি, ধার হিসেবে দাও। ফসল উঠলে আমি পই পই করে সব শোধ করে দেব। হায় হায়, কি শোনালেন শিমুল ভাই? আপনার কি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? আমরা নগদ টাকা দিয়ে তেল কিনে এনেছি, আর আপনি এসেছেন ধার নিতে। নিজের পেট চলে না, আবার বড় বড় স্বপ্ন দেখেন, তাই না? আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো এক ফোঁটা তেলও নেই, আর থাকলেও তো দিতাম না। আগেই তো বলেছি, আপনাকে কিছু দেওয়া মানে পানিতে ফেলে দেওয়া। আপনি অন্য কোথাও দেখুন। এমন কথা বলো না শম্পা। ঠিক আছে, তেল না দিলে। মেয়েটার আজকে জন্মদিন, ঘরে আজ চুলা পর্যন্ত জ্বলেনি। শুনেছি খালা নাকি মায়ের মতো হয়। তুমি যদি মেয়েটার জন্য একটু মাংস ভাত দিতে তাহলে সে খেয়ে একটু খুশি হতো। আসলে বছরে যে ফসল আসে তা থেকে মহাজনকে সুদের টাকা দিতেই শেষ হয়ে যায়। এবার তো মনে হয় সুদের টাকাটাও পরিশোধ করতে পারবো না। মেয়েটা আমার আশায় বসে আছে। ও তো তোমার সন্তানের মতোই। এবার অন্তত ফিরিয়ে দিও না। যান তো এখান থেকে, আমি আপনাদের কোনো কিছু দিতে পারবো না। আর ওসব গরিব মেয়েকে আমার মেয়ে মিনির সাথে তুলনা করবেন না। কোথায় চাঁদ আর কোথায় পচা টমেটো। নিজের মেয়ের জন্মদিনে যে বাবা মাংস ভাত জোগাড় করতে পারে না, সে আবার কোনো বাবা হলো নাকি? এসব ফকি টকি যে কোথায় থেকে আসে কে জানে। কতবার করে বলেছি আপনাদের সাথে পরিচয় দিতে আমার লজ্জা লাগে, কিন্তু তবু আপনারা কেন ছ্যাঁচড়ার মতো আমাদের বাড়িতে কেন আসেন বলুন তো? কি হলো গো, তোমার মনটা এত খারাপ কেন? নিশ্চয় শম্পা তোমাকে অপমান করেছে, সাহায্য করবে না বলে তাড়িয়ে দিয়েছে, তাই না? না গো স্বপ্না, আমার বিশ্বাস হচ্ছে না। ওটা তোমার মায়ের পেটের বোন। ও অনেক পাষাণ। আমাকে তেল তো দিলই না, উপরন্তু যে অপমান করলো তা আমি সহ্য করতে পারছি না। মেয়েটার জন্য একটু মাংস ভাত চাইলাম, সেটাও দিল না। আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? মুখের ওপর দিতে পারবো না বলে এক ঝটকায় দরজা লাগিয়ে দিল। তোমার মায়ের পেটের বোন হয়ে আমার সাথে এমন আচরণ করলো যা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তুমি মন খারাপ করো না গো। মানুষের দিন কি চিরকাল সমান যায়? এসো, ঘরে কয়টা মুড়ি আছে, তেল দিয়ে মেখে দিই। সারা দিন তো টেনশনে পেটে দানা পানি পর্যন্ত পড়েনি। গরিবের পেটের দিকে কেউ দেখে না গো, কেউ না। ও মা, শুনলাম মিনির স্কুলের বান্ধবীরা ওদের বাসায় বেড়াতে এসেছেন। মিনি আমাকে ওদের বাড়িতে যেতে বলতে চেয়েছিল, কিন্তু ওর মা নাকি আমাদের সাথে মিশতে বারণ করে দিয়েছে জানো। ও মা, খালামণি খাসির মাংস রান্না করেছে। আমি একটু ওদের বাসায় যাই, গেলে নিশ্চয় তাড়িয়ে দিতে পারবে না। মাংসের গন্ধ আমার নাকে এসে বাজছে গো মা। যাই না গো মা। না রে মা, ওরা খুব বড় লোক,
অত বড়লোক মানুষ আমাদের মতো গরিবদের পছন্দ করেন না মা। মিনি অনেক ভালো মেয়ে, কিন্তু মিনিরা যে আমাদের থেকে অনেক ধনী মা। আমাদের হাতে টাকা পয়সা এলেই তোকে মাংস ভাত খাওয়াবো। এখন চল মা, আলু সিদ্ধ ভাত করেছি, কয়টা খেয়ে নিবি চল। কতক্ষণ আর না খেয়ে থাকবি রাগ করে? মা, বড় খালামণিদের বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখলাম মাধবী কাঁদছিল। কাল নাকি ওর জন্মদিন, ওরা নাকি শুধু আলু সিদ্ধ ভাত খাবে। মা, বলছিলাম আমাদের বাড়ি থেকে কি ওদেরকে একটু মাংস দিয়ে আসবো? খবরদার মিনি, তুই ওদের সাথে একদম মিশবি না। গরিবদের সাথে মেলামেশা করলে ভাগ্য খারাপ হয়ে যায়। আমরা ভালো মন্দ খাবো, সেটা আমাদের ব্যাপার। ওদের ভালো মন্দ জুটছে না, ওটা ওদের কর্মফল। যা, ভেতরে গিয়ে পড়তে বস, বড়দের কথার মধ্যে ফরম কাটতে। মা, ও মা, একটু জল দিবি মা? অনেক দূর থেকে এসেছি। এই কাঠফাটা রোদে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কয়েকবারই ঘুরেছি, কেউ এক ফোঁটা জলও দিল না। বুড়িমা, আসুন আসুন, এই বারান্দায় বসুন তো। রোদে একদম চেহারাটা কী অবস্থা হয়েছে দেখেছেন? মুখটা শুকিয়ে একদম আমচুর হয়েছে। বসুন তো বুড়িমা, এখানে বসুন। আমাদের কলসিতে ঠান্ডা জল আছে, আমি নিয়ে আসছি। যেমন কাঠফাটা রোদ উঠেছে, তেমন অনাবৃষ্টি শুরু হয়েছে। একটু পরপর গলা না ভেজালে যেন একদম চলছেই না। আর সেখানে আপনি কত দূরের পথ হেঁটে এসেছেন বলুন তো। বসুন বুড়িমা, এখানে বসুন তো। মারে, দুদিন ধরে পেটে কোনো দানা পানি পড়েনি, পেটে খুব খিদে রে মা। তোদের ঘরে কি একটু খাবার হবে রে মা? বুড়িমা, আমরা বড় গরিব মানুষ, অনাবৃষ্টির কারণে ফসল সব পুড়ে শেষ। ঘরে শুধু সামান্য পরিমাণ পান্তা ভাত আর নুন ছাড়া আমি যে আপনাকে কিছুই দিতে পারবো না। আপনি যদি কিছু মনে না করেন তবে আপনাকে পান্তা ভাতটুকু এনে দেই, খেয়ে একটু তৃপ্তি পাবেন। গরিবের ঘরে এসেছেন, না খাইয়ে কিভাবে পাঠাই বলুন তো? যেমনই হোক না কেন একটু গলাটা ভিজিয়েই যান। যা আছে তাই দেই বুড়িমা, পান্তা ভাত এনে দেই। মারে, ভালোবাসার সাথে দিলে বিষও অমৃত হয়ে যায়। তুমি যা দেবে আমি তাই খাবো রে মা। কিন্তু সব পান্তা তুই আমাকেই দিয়ে দিলি, তোরা কি খাবি রে বাসা? দেখ বাসা, আমি এক অভাগা বুড়ি, তোকে যে দেব সে কিছু কি আমার আছে? কিছুই তো নেই। তবে এই নে, কয়েকটা কাঁচামরিচের বীজ দিয়ে গেলাম তোরে। তুই তোর উঠোনের এক কোণে গর্ত করে বীজগুলি লাগিয়ে দিবি। একটু জল দিস প্রতিদিন, দেখবি এই মরিচ গাছ তোর দুঃখ ঘুচিয়ে দিবে রে মা। জলের অভাবে চারদিকটা যেন একদম খা খা করছে বুড়িমা। এই অবস্থায় বীজ থেকে চারা গজাবে কি করে সেটাই তো জানি না। বুড়িমা, আপনি যখন এতবার করে বলছেন, তখন আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজটা করব আমি। আমাদের জন্য শুধু দোয়া করবেন বুড়িমা, যেন সমস্যার সমাধান হয়, আমরা যেন এই বিপদ থেকে উদ্ধার হই। স্বপ্না, ও স্বপ্না, একবার এদিকে এসে দেখে যাও, কি কাণ্ডটাই না ঘটেছে। এই খরায় যেখানে ঘাস জন্মাচ্ছে না, সেখানে কি না বাড়ির ভেতরে আস্ত একটা গাছ জন্মেছে। কি হয়েছে গো, এত চিৎকার করছো কেন? ওদিকে দেখো, তোমার মেয়ে মাংস ভাত খাবে বলে কান্না করছে। কি যে করি কিছু ভালো লাগছে না। বলো, কি জন্য ডেকেছো? দেখো, ওই বৃদ্ধের দেওয়া বীজ থেকে মাত্র 7 দিনেই কেমন বিশাল গাছ হয়েছে। আর দেখেছো মরিচগুলোর সাইজ, এক একটা মরিচ যেন বড় বড় শশা।
আর গায়ের রংটা দেখেছো, টকটকে সবুজ আর রূপালি আভা বের হচ্ছে। জানো স্বপ্না, বাজারে এখন কাঁচামরিচের কিলো 400 টাকা, অথচ কাঁচামরিচ বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে কি করে? তেলের সংকটে তো কেউ ভালোভাবে ফসল ঘরে তুলতে পারোনি। এই মরিচ যদি আমি বাজারে নিয়ে যাই, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তাই তো গো, এত কাঠফাটা রোদের মাঝেও গাছটা কেমন সতেজ দাঁড়িয়ে আছে দেখেছো? মরিচগুলো কি সুন্দর থোকায় থোকায় দুলছে। আমি ঝুড়ি নিয়ে আসি, মরিচের ভারে তো গাছটা নুয়ে পড়ছে। আরে বাবা, এই কি মরিচ রে ভাই! এত বড় বড় মরিচ তো আমি জীবনেও দেখিনি। এটা যেমন তেমন মরিচ না ভাই, খেতে যেমন স্বাদ, সুগন্ধিটাও তেমন। দেবো নাকি 1 কিলো? একদম 400 টাকা কিলো। আমাকে 1 পোয়া দাও তো ভাই। এবার যে খরা পড়েছে, বাজারে তো তেমন কোনো টটকা সবজি পাওয়াই যাচ্ছে না। যাও বা মিলছে সব শুকিয়ে শুটকি হয়ে আছে। সেখানে তোমার কাঁচামরিচের চেহারা দেখে মনটা ভরে গেল, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। মুহূর্তের মধ্যে সব মরিচ শেষ হয়ে গেল এবং বাসন্তীর স্বামী অনেক টাকা রোজগার করল। সর্বনাশ হয়ে গেছে শম্পা। আমাদের তেলের পাম্পের ইঞ্জিনটা ফেটে গেছে, আর তেলের বাজারেও আকাল। টাকা দিলেও এখন কোথাও তেল পাওয়া যাচ্ছে না। আমাদের কচি কচি সবুজ ধানের চারাগুলো চোখের সামনে হলুদ হয়ে যাচ্ছে। কি বললে? সব পুড়ে যাচ্ছে? তাহলে কি আমরাও ভিখারি হয়ে যাব? কি দরকার ছিল পাম্পের ইঞ্জিনটা নষ্ট হওয়ার? এখন জলও তোলা যাচ্ছে না। ওদিকে আবার শুনলাম স্বপ্নার স্বামী নাকি বাজারে অদ্ভুত এক মরিচ বিক্রি করে হাজার হাজার টাকা কামাচ্ছে। আর আমাদের অবস্থা দেখো, এখন ওদের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। চলো একবার স্বপ্নার কাছে গিয়ে দেখা যাক। বাজারে শুনেছি ওর ওই মরিচ গাছ থেকে নাকি ঝুড়ি ঝুড়ি মরিচ তোলার পরেও গাছ থেকে মরিচ কখনো শেষ হয় না। ও যদি আমাদের কিছু মরিচ দিত, তবে আমরা বাজারে বিক্রি করে অন্তত 2 দিন খাবারের পয়সা পেতাম। ঘরে যা ধান ছিল লোভে পড়ে সব বেচে দিলাম, টাকাগুলো সব সুদের উপর লাগালাম। কিন্তু লোকটা তো আমাদের ফাঁকি দিয়ে টাকাগুলো নিয়ে উধাও হয়েছে। আমরা যে একেবারে পথের ফকির হয়ে গেলাম। ওদিকে মহাজন টাকার জন্য চাপ দিচ্ছে, বলছে আগামীকালকের মধ্যে টাকা দিতে না পারলে তার কাছে রাখা দলিল দিয়ে আমাদের বাড়িটা দখলে নেবে। তুমি কি পাগল হয়েছ? আমি ওর বরকে আমি কত অপমান করেছি, তারা আমাদের উপর প্রতিশোধ নেবে না তাই ভেবেছ? আর আমি কখনো ওই গরিবদের কাছে ছোট হতে পারবো না। ওরা যে গাছের দ্বারা বড়লোক হয়ে যাচ্ছে, সেই গাছটাই যদি না থাকে তবে ওরা বড়লোক হবে কি করে? তুমি শুধু দেখো আমি কি করি। বুবুটাও আস্ত একটা বোকা। এই মরিচ গাছটা যদি আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি, তবে কয়েকদিনের মধ্যেই আমিও গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। স্বপ্নার কপালে এসব জাদুকরি জিনিস মানায় না। তার থেকে গাছটা এক্ষুনি তুলে নিয়ে যায়। ওরা সকালে ঘুম থেকে উঠে দেখবে ওদের বড়লোক হওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। তখন ওদের মুখটা দেখার মতো হবে। শম্পা হাত দিয়ে জোরে গাছটি টান মারল। অমনি অদ্ভুত একটা শব্দ হলো। শাঁ শাঁ করে হাওয়া বইতে শুরু করলো। এ কি, গাছটা নড়ছে না কেন? এত শক্ত করে মাটির সাথে আটকে আছে, আর পাতাগুলো ঝনঝন করছে কেন? আমি নড়াচড়া করতে পারছি না কেন? কি হচ্ছেটা কি আমার সাথে? ওগো, শুনছো? বাঁচাও, আমি নড়তে পারছি না। আমার পায়ের নিচে যেন সব শক্ত করে আটকে ধরেছে। কোথায়? আসছো না কেন? আমাকে বাঁচাও। শম্পা আবার 2 হাত দিয়ে গাছটি ধরে প্রচণ্ড শক্তিতে টান দিল। এবার মাটি থেকে গাছ উঠে আসার বদলে গাছ থেকে তীব্র রূপালি আলো বিচ্ছুরিত হতে শুরু করলো। সেই আলোতে পুরো উঠোন এ কি শম্পা, তুই এসব কি করছিস? লোভের বশবর্তী হয়ে তুই জাদুর গাছ চুরি করতে গেলি? বুবু, আমাকে ক্ষমা করে দে।
আমি ভুল করেছি। আসলে আমাদের অবস্থা এখন খুব খারাপ বুবু। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিচ্ছে। ওদিকে ফসল পুড়ে শেষ, আর এদিকে বাড়ির ভিটে মহাজন দখল নেওয়ার হুমকি ধামকি দিচ্ছে। আমাদের বাঁচা বুবু। আমার লোভ আর অহংকার আমাকে শেষ করে দিয়েছে। তোরা এত বড় বিপদে পড়েছিস, আমাদের একটাবার জানানোর প্রয়োজনও মনে করিসনি? বুঝতে পেরেছি আমরা গরিব, তাই বলে কি এত অবহেলা? গাছটা চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছিস, এসে যখন ধরা পড়েই গেছিস তখন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বোন, নইলে গাছটা তোকে ছাড়বে না। সূর্যের আলো যখন পড়বে তখন মাটি তোকে অলরেডি ছেড়ে দেবে। তুই ততক্ষণ পর্যন্ত একটু শাস্তি ভোগ কর বোন, এতে আমার কিছু করার নেই। বুবু, আমার এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি তোর ছোট মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি রে বুবু। তোর মেয়ে যে আমারও মেয়ে এটা বুঝতে পারিনি। আমাকে মাফ কর বুবু। ওসব পুরনো কথা ছাড় তো, আজ থেকে তোরা এখানেই থাকবি। দেখছিস না মিনি কতটা খুশি হয়েছে বিনিকে পেয়ে। ও খুব মন খারাপ করতো জানিস, বিনির সাথে খেলতে ইচ্ছা করতো ওর। আসলে তুই তো কখনো মিশতে দিতিস না। যাই হোক, ওগুলো বলে তো আর লাভ নেই। এখন আমরা একসাথে আছি, একসাথেই সুখে দিন কাটাবো। যতদিন তোর মন চায় এখানে থাকে, কেউ বাধা দেবে না তো।